নমস্কার, আদাব। আমি আপনাদের প্রবীর বিশ্বাস, আর আপনারা দেখতে শুরু করেছেন বাঙালির আওয়াজ এনকে ডিজিটাল। আমাদের একটা অভিযোগ পাই সব সময় যে রবিবারে আমরা কেন অনুষ্ঠান করি না, আপনাদের কাছ থেকে প্রায় অভিযোগ পাই। তাই এই রোববার থেকে শুরু করছি আমরা ছুটির আড্ডা। আর ছুটির আড্ডায় আজকে আমার সাথে যিনি উপস্থিত আছেন তার পরিচয় দেওয়ার খুব একটা দরকার পড়ে না। তাকে আপনারা প্রায় টিভিতে দেখেছেন এবং পশ্চিমবাংলার উদীয়মান ছাত্রনেতা হিসেবে পরিচিত সুপ্রিয় চন্দ্র। সুপ্রিয়, তোমাকে স্বাগত আমাদের স্টুডিওতে। সুপ্রিয়, আজকে আমরা ঠিক ওই সাক্ষাৎকার ধর্মীয় অনুষ্ঠান করব না। তুমি তোমাদের দীর্ঘদিনের পরিচয় এবং সেই হিসাবে একটা বন্ধুত্ব সুলভ ব্যাপারও আছে, তাই আমরা আড্ডা মারি আজকে। তো তোমার হঠাৎ কেন রাজনীতিতে আসা, এটা একটু বলবে? গল্পটা অনেক বড়, আজকে সুযোগ কম, তো একদম একটা দুটো কথায় উত্তর দিলে উত্তরটা এরকম যেরকম দাঁড়াবে আর কি। সেটা হচ্ছে রাজনীতিতে আসা মূলত যদি এক কথায় বলতে হয়, নিশ্চিতভাবে আদর্শ তত্ত্বের কথা বলবো না, একজন ব্যক্তির কথা বলবো। আমার রাজনীতিতে আসা একজন ব্যক্তিকে দেখে, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ আমি যে সময়টায় আমার স্কুল লাইফ কাটিয়েছি বা স্কুলে পড়েছি, সেই সময়টা 2018 পর্যন্ত, অর্থাৎ 2016-তে তুমি জানো আমার মাধ্যমিক, 18-তে উচ্চ মাধ্যমিক। তো এই সময়টায় অর্থাৎ আমার আশৈশব এবং পরবর্তীকালে কিছুটা কৈশোর, এই সময়টায় মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মতো, আমি মনে করি যারা একটু রাজনীতি সচেতন বাড়ি বা একটু রাজনীতি চর্চার মধ্যে থাকে বা খবরের কাগজটা পড়ে, টিভিটা দেখে, সেটা পরপর দেখেছি। তোমরা সে সময় লড়েছো বা অনেকে লড়েছে, আমাদের যারা নেতৃত্বরা রয়েছেন তারা লড়েছে, বা রাস্তায় ময়দানে বিভিন্ন ফ্রন্ট, কেউ বাম ফ্রন্টের হয়ে লড়েছে, কেউ বাম ফ্রন্টের বিরুদ্ধে লড়েছে। কিন্তু এই দশকটা ছিল বাংলার বুকে একটা চূড়ান্ত রাজনৈতিক অস্থিরতার দশক। এবং এই দশকে আমার কাছে দেখতে পেয়েছিলাম আমি যে জায়গাটায় প্রেরণা পেয়েছি যে মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন মানুষ যার পরিবারে কেউ রাজনীতি করেন না, পরিবারে কেউ রাজনীতির সঙ্গে যুক্ত নন, কিন্তু শুধুমাত্র ইচ্ছে শক্তিকে সম্বল করে শুধুমাত্র যে দলটা তিনি করেন সেই দলটা তিনি প্রতি মুহূর্তে অপদস্থ হচ্ছেন, প্রতি মুহূর্তে তাকে কোণঠাসা করা হচ্ছে। কিন্তু তারপরে কোন রকম ব্যাকআপ ছাড়া যে গণতন্ত্রে, ভারতবর্ষের মধ্যে একটা গণতন্ত্র যেখানে এখানেও এত বৈচিত্র্য, সেই বৈচিত্র্যময় গণতন্ত্রের মধ্যে তিনি এমন একটা জাম্প দিচ্ছেন বা এমন একটা কেরিয়ার করছেন, বা এইরকম একটা গ্রাফ যে এতবারের কেন্দ্রীয় মন্ত্রী, এতবারের সাংসদ, একসময় যুব সংগঠনের সভানেত্রী, পরবর্তীতে নিজে দল করে মুখ্যমন্ত্রী। এই যাত্রাপথটা, এই জার্নিটা আমি মনে করি সবচাইতে বেশি আমার ক্ষেত্রে একটা ইন্সপিরেশন ছিল। এবং তারপর নিশ্চিতভাবে ছোটবেলায় প্রথমে বিবেকানন্দ একটা জায়গায় লিখেছেন, তুমি জানো যে আমাদের দেশে বা আমাদের সংস্কৃতিতে একটা বৈশিষ্ট্য হচ্ছে যে প্রাথমিকভাবে আমরা কোনো একটি ব্যক্তি বা চরিত্রের প্রতি আকৃষ্ট হই, তারপর সেই তত্ত্ব, ধারণা, আদর্শ আমাদের পেছন দিয়ে আসে। তো সেভাবে আমিও বলবো সেই জায়গাটা আমার ক্ষেত্রেও একই রকম। মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি প্রথমে, মমতা বন্দ্যোপাধ্যায় নামক যে কাল্ট, আমার ক্ষেত্রে কিন্তু মুগ্ধতাটা সেই কাল্টকে ঘিরে ছিল। পরবর্তীতে মমতাদির আন্দোলন, মমতাদির কাজ, মমতাদি কি ভাবছেন, কি চাইছেন, সেগুলোকে আত্মীকরণ করা এবং সেই সূত্রে রাজনীতিতে আসা। মূলত আমার রাজনীতিতে সরাসরি প্রবেশ প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে পড়বার সুবাদে এবং প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আবহাওয়ার ঘেরাটোকে, সেইখান থেকে মূলত রাজনীতির একেবারে বৃত্তে ঢুকে পড়া। তার আগে দেখাশোনাটা চলছিল, সেই দেখাশোনার কেন্দ্রে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তুমি ছাত্র রাজনীতি করো এবং ছাত্র রাজনীতির একটা প্রতিষ্ঠিত নাম। এই মুহূর্তে তুমি ক্যারিয়ারের দিকে মন দিচ্ছ না, রাজনীতি করছো, বাড়ির লোক কিভাবে নিচ্ছে? না, ব্যাপারটা হচ্ছে অ্যাবসলিউটলি আমি ক্যারিয়ারের দিকে মন দিয়েই রাজনীতি করি। আমার উত্তরটা আমি খুব, যেহেতু তুমি বললে আড্ডার মেজাজে, তাই টিপিক্যাল পলিটিশিয়ান বা পলিটিক্যাল অ্যাক্টিভিস্টদের মতো উত্তর দিলাম না যে রাজনীতি সব বা ইত্যাদি। দেখো প্রবৃত্ত, আমি তোমাকে বলি যে আমি একেবারে সাধারণ পরিবারের ছেলে। এটা যারা আমাকে চেনেন বা যারা ন্যূনতম ভাবে আমাকে ফলো বলবো না, যারা আমার সাথে জুড়ে আছেন বিভিন্ন ভাবে, তারা প্রত্যেকে প্রায় জানেন। এবং আমি মনে করি যে আমার পরেও যারা রাজনীতিতে আসবেন বা আমার থেকে অনেক সময় অনেক জেলার অনেক সাধারণ মফস্বলের ছেলে মেয়ে, তারা আমার সাথে কমিউনিকেশনে আছে। আমি সবাইকেই বলি ছাত্র রাজনীতির ক্ষেত্রে, এবং আমি এটা দেখেছি, আমি যাদের থেকে এই কথাটার একটা সমর্থন পেয়েছি নিঃশব্দে, সেটা হচ্ছে আমাদের দলের সিনিয়র নেতৃত্বরা। আমি এখানে নাম করছি না কারো আলাদা করে, কিন্তু অনেক নেতৃত্বরা আমাদের মধ্যে এখন অনেকে নেই। সুব্রত মুখার্জির সাথে আমি 2-3 বার আলাপের পরিচয় হয়েছে, সুযোগ হয়েছে। এছাড়াও অনেকে যারা আছেন, আমি আলাদা নাম না নিয়েও বলছি যে এই প্রত্যেকের থেকে আমি একটা অভিমত পেয়েছি যে জীবনের একটা পর্যায়ে এসে এরা বারবার করে আমাদের মতো যারা নতুন রাজনীতিতে আসছি বা ডানপন্থী রাজনীতিতে আসছি বিশেষভাবে, আমাদের গাইড করে দেন, আমাদের ইনপুট দেন যে কেরিয়ারের দিকেও নিশ্চিতভাবে একজন ছাত্র হিসেবে তার মনোযোগ দেওয়া উচিত বলে আমি অন্তত ব্যক্তিগতভাবে বিশ্বাস করি আজকের দিনে দাঁড়িয়ে। এটা খাদ্য আন্দোলনের দশক নয়,
ইভেন এটা নন্দীগ্রাম সিঙ্গুরের পূর্ববর্তী বছরগুলিও বাংলার বুকে নয়। এই মুহূর্তে এমন একটা দশকে আমরা দাঁড়িয়ে আছি যে দশকে শুধুমাত্র রঞ্জির রেজাল্টের উপর ভর করে ভারতীয় ক্রিকেট দলের নির্বাচন হয় না। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে কেরিয়ার বা পরিবারের প্রতি দায় দায়িত্ব সেটাকেও নিশ্চিতভাবে একজন ছাত্র হিসেবে বা একজন উত্তর প্রজন্মের একজন মানুষ হিসেবে তার পূর্ব প্রজন্মের প্রতি তার দায় অস্বীকার করা নয়, বরং স্বীকার করার মধ্যে দিয়ে এবং বৃহত্তর পরিবার অর্থাৎ সমাজের প্রতি তার দায়িত্ব সেটাকে সে রাজনীতিতে সে যে দলের যে মতের সমর্থকই হোক না কেন সে যেভাবে করবে, এই দুটোর একটা কম্বিনেশন আমি মনে করি আগামী দিনে ছাত্র রাজনীতির একটা ভিত্তি রচনা হওয়া উচিত এবং সেটা হচ্ছে। আমি মানে এখানে নাম নিয়ে বলতে পারি, সৃজন দা আমাদের একদম বিরোধী সংগঠনের অন্যতম প্রধান মুখ, এখন হয়তো পরবর্তী দেশ গণসংগঠন গুলো কাজ করবে। সৃজন দা বা প্রতিকুর দা, ইভেন আমি বাকি নাম নাই বা করলাম, মানে কিছু আমি যেগুলো মনে পড়ছে আমাদের দলেও একাধিক উদাহরণ আছে। তারাও কিন্তু পেশাগত না হলেও কেউ কেউ পেশাগত, আইনের ক্ষেত্রে অনেকে আছে, আমাদের দলের আছে, সিপিএম এর আছে, বিজেপিরও তরুণ জ্যোতিদা আছে। আমাদের প্রজন্মের যারা দেখবে এইখানে কিন্তু একটা এই প্যাটার্নটা চেঞ্জ হচ্ছে ধীরে ধীরে, হয়তো নিঃশব্দে, হয়তো ধীরে ধীরে, কিন্তু এই ফুল টাইম রাজনৈতিক কর্মী নিশ্চিতভাবে রয়েছে, তাদেরকে আমিও সম্মান করি। এবং আমি তো সবসময় বলি যে আমি ব্যক্তিগতভাবে রাজনীতির প্রতি প্যাশনেট, ফলে আমি ফুল টাইম রাজনৈতিক কর্মী হতে চাই, কিন্তু তাই বলে আমার পরিবারের প্রতি আমার দায়। মানে আবারও বিবেকানন্দের কথা আসবে। বিবেকানন্দ বলতেন যে নিজের মাকে দেখতে পারে না সে দেশ মাতৃকাকে অন্যের মাকে কিভাবে দেখবে। ফলে আমি মনে করি যে পরিবারের প্রতি দায়িত্ব যেরকম ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ, সেই রকম ভাবেই পরিবারটাকেই আরো ছড়িয়ে দিলে বৃহত্তর পরিবার সমাজ, সেইখানেই আমি মনে করি রাজনীতির সার্থকতা। দারুণ বললে কথাটা। একটা অভিযোগ তোমার দলের বিরুদ্ধে আছে, সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস মূলত কলকাতা কেন্দ্রিক দল, মানে কলকাতা একদম স্পেসিফিক্যালি বলতে গেলে দক্ষিণ কলকাতার দল, সেখানেই সমস্ত বড় বড় নেতা, সেখান থেকে তৃণমূল কংগ্রেস এবার ভাঙছে আস্তে আস্তে। জেলা থেকে তোমাদের মতন নেতৃত্ব, তুমি আছো, তোমার দলে দেবাংশু আছে, সুদীপ রাহা আছে, ত্রিরাঙ্কুর ভট্টাচার্য আছে, এইসব নেতারা কিন্তু জেলা থেকে উঠে আসছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেন যে আমার সেকেন্ড লেয়ার, থার্ড লেয়ার, ফোর্থ লেয়ার অলরেডি। তো আমি ধরে নিতে পারি তোমরা সেকেন্ড লেয়ার বা থার্ড লেয়ারে এই মুহূর্তে আছো, ছাত্র রাজনীতি যেহেতু করছো, তোমাদের আগে যুব আছে, মাদার আছে। তো এই যে লেয়ার তৈরি হয়েছে, লেয়ার তৈরির ফলে একটা গন্ডগোলও আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে এক লেয়ারের সাথে আরেক লেয়ারের বনিবনা ঠিক মতন সব জায়গায় হচ্ছে না। কোথাও কোথাও আমরা দেখছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বনাম মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা লড়াই লাগিয়ে দেওয়ার চেষ্টা চলছে বিভিন্ন মহলে, এবং সেটা তোমাদের নেতাদের কথাতেও খানিকটা ফুটে উঠছে। কি বলবে এই নিয়ে? না, দুটো পার্ট আছে তোমার প্রশ্নটার। সেকেন্ড পার্টটার উত্তর আগে দিই। সেকেন্ড পার্টটা একেবারে আমি ব্যক্তিগতভাবে যা বুঝি আমার রিডিং থেকে, এটা অমূলক। কারণ সেকেন্ড পার্টটা আমি মনে করি অ্যাবসলিউটলি মিডিয়া স্পেকুলেশন। মিডিয়া চেষ্টা করছে বিভিন্ন ক্ষেত্রে খণ্ডচিত্র, কিছু টুকরো কমেন্ট, সেগুলোকে একটা কোলাজ করে সেটাকে ধর্ণা মঞ্চে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখা যাচ্ছে না। না, ধর্ণা মঞ্চে তো অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিলেন, একই ইস্যুতে ধর্ণা হয়েছে, একই কলকাতায় ধর্ণা হয়েছে, একই রেড রোডে ধর্ণা হয়েছে। সংসদ চলছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সামনে রাজ্যসভা প্রার্থী নির্বাচন রয়েছে, রাজ্যসভার ভোট প্রক্রিয়া রয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের জাতীয় সাধারণ সম্পাদক, ফলে তার দায়িত্ব একাধিক রয়েছে। এখন প্রশ্ন যদি করা হয় যে ছাত্র সংগঠনের দিন ব্রাত্য বসু কেন আসেননি, তিনি তো আমাদের ছাত্র সংগঠনের সঙ্গে ওতপ্রোতভাবে সরকারি সূত্রধর হিসেবে যুক্ত, তাহলে এটা তাহলে কি ব্রাত্য বসু বনাম ছাত্র সংগঠন? একেবারেই নয়, এটা অমূলক। আমি যখন বেছে বেছে ভাবি যে উত্তরবঙ্গে আমাদের ধরা যাক শিলিগুড়ির মেয়র, একদম দলের প্রবীণ নেতা গৌতম দেব, আমি আমার সাথে অত্যন্ত আমার শ্রদ্ধাভাজন ব্যক্তি, তিনি কেন ধরা যাক আমি যদি বলি যে মাদার সংগঠনের ধর্ণা দিন আসে, তাহলে তিনি তৃণমূল ছেড়ে অন্য গোর্খা জনমুক্তি মোর্চা করবেন? এগুলো আমি মনে করি অমূলক কথা, এবং এগুলো যারা করে তারা নিশ্চিতভাবে তাদের ভালোর জন্যই করে, মানে এতে তাদেরই টিআরপি এবং লোক এগুলো পছন্দ করে বাড়িতে বসে দেখতে। কারণ তৃণমূল একটা বড় দল, বড় পরিবার, সুসংহত দল, এর বিরোধিতা করবার মতো যে টিআরপি দরকার সেটা এই মুহূর্তে দু একজন ব্যক্তির কিছু কাজকর্ম ছাড়া কোনো সামগ্রিক দল হিসেবে কেউ সাকসেসফুল নয়। ফলে চেষ্টা করা হয় যে তৃণমূল কংগ্রেসের মধ্যে যদি একটা টুকরো করে তাকে যদি এটা বনা মোটা সেটা বনা মোটা, তো তার একটা মার্কেট বরাবর ছিল, এখনো আছে। এর মধ্যেও আমি কোনো ভুল দেখি না। যারা করে তাদেরকে আমি মানে অনেকে এটা রেগে যায়, অনেকে এটা কমেন্ট করে, আমি এটাতেও ভুল দেখি না। কারণ একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান, একটা অর্থকরী সংবাদ মাধ্যম, সে চেষ্টা করবে তার সংবাদ পরিবেশনের মাধ্যমে তার স্যালারি বাড়াতে তার কর্মীদের। এর মধ্যে কোনো ভুল আছে বলে নীতিগতভাবে আমি মনে করি না, কিন্তু দলের কর্মী হিসাবে এতে খুব বেশি বিচলিত হওয়ার কোনো কারণ আছে বলে আমিও মনে করি। সেকেন্ড পার্টের উত্তর হচ্ছে আমি মনে করি অমূলক। প্রথম পার্টের উত্তরটা দেখো, আমি তোমাকে আমার যেহেতু আড্ডার মেজাজে বলছি, ফ্র্যাঙ্কলি বলি যে তৃণমূল কংগ্রেসের কলকাতা কেন্দ্রিক দল, কিন্তু আমি নিজে কলকাতার ছেলে নই, এটা সকলে জানে।
ফলে আমার খুব অবধারিত ভাবে যে কথাটা বলা উচিত ছিল বা বলা স্বাভাবিক ছিল যে হ্যাঁ কলকাতা কেন্দ্রিক দল, এবং আমি তাই বলবো, আমি এর বিরোধিতা করবো না। কিন্তু আমি বলবো যে ইট ইজ এ ভেরি ন্যাচারাল প্রসেস, এটাই স্বাভাবিক প্রক্রিয়া। তার কারণ পাশাপাশি মনে রাখতে হবে তৃণমূল কংগ্রেস একটা অত্যন্ত কম বয়সী দল। ভারতবর্ষের রাজনৈতিক মানচিত্রে বাকি দলগুলোর সঙ্গে তৃণমূল কংগ্রেস বা আম আদমি পার্টি এই জাতীয় দলগুলোর একটা পার্থক্য রয়েছে। এই দলগুলো একটা সামগ্রিক মতামত পেশ করার মতো বয়সেই পৌঁছয়নি। আমি বলছি না নাবালক, নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেস বছর পেরোতে পেরোতে অনেক 25 বছর হয়ে গেছে, কিন্তু তারপরেও বাকি দলগুলোর তুলনায় অর্থাৎ ভারতীয় জনতা পার্টি, জাতীয় কংগ্রেস, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি, এই তুলনায় এই বা আঞ্চলিক দলের ক্ষেত্রে আরো উদাহরণ আছে যেগুলো আরো পুরনো। ফলে তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে থাকেন কলকাতায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের মাধ্যমে তৃণমূল কংগ্রেস এই বিস্তৃতি পেয়েছে, এই ব্যাপকতা পেয়েছে, এই সফলতা পেয়েছে রাজনৈতিক সংগ্রামকে ভর করে। ফলে স্বাভাবিকভাবেই মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক সংগ্রামের সাথে তার ভৌগোলিক বৃত্তের মানুষেরাই হবেন, এটা স্বাভাবিক। ফলে সার্বিকভাবে এই প্রথম প্রজন্মের তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে নিশ্চিতভাবে মমতাদি নিজে কলকাতার বাসিন্দা। এখন যদি বারাক ওবামা যে কাউন্টি থেকে ভোটে লড়েন, স্বাভাবিকভাবে বারাক ওবামার সময়ে সেই কাউন্টির কেন্দ্রের মানুষের মধ্যেই তার একটা নেতৃত্ব থাকবে, এটার মধ্যে কোনো মানে আলাদা করে ওই কাউন্টি কেন্দ্রিক আমেরিকা হয়ে গেলে এমনটা ভাবার জায়গা নেই। কিন্তু তৃণমূল মানে কলকাতা কেন্দ্রিক শব্দটা যদি নেগেটিভলি ভাবি যে তার মানে কি অন্য জায়গাগুলো বঞ্চিত হয়, আমি মনে করি তেমনটা নয়। তার কারণ শুভেন্দু অধিকারী এখন বিরোধী দলনেতা, অনেক লম্বা চওড়া কথা বলেন। শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসের মমতা দির পর আমি যদি ভুল না করি সবচেয়ে বেশি পদে ছিলেন, সবচেয়ে বেশি দায়িত্বে ছিলেন। শুভেন্দু অধিকারী কলকাতার মানুষ নন। গৌতম দেব থেকে শুরু করে আমাদের অনুব্রত মন্ডল নিশ্চিতভাবে নাম আসবে। নিশ্চিতভাবে আমি মানে প্রতিটা জেলা আলাদা আলাদা করে, মহুয়া মৈত্র আমাদের এখানে জাতীয় স্তরে এত প্রশংসিত, এত আলোচিত, কিন্তু লড়েন তাহেরপুর থেকে, দক্ষিণ কলকাতা উত্তর কলকাতা থেকে নয়। ফলে আমি ব্যক্তিগতভাবে আমি বিশ্বাসও করি না, মনেও করি না যে ভৌগোলিক ঘেরাটা কোনো বাধা হতে পারে। আমি প্রিয়রঞ্জন দাসমুন্সির দিককার বাংলার লোক, ফলে সেই অনুপ্রেরণা নিয়ে বলছি। প্রিয়রঞ্জন দাসমুন্সি রায়গঞ্জ থেকে দাঁড়াতেন, পরবর্তীতে দক্ষিণ কলকাতায় দাঁড়িয়েছিলেন, কিন্তু প্রিয় দাসমুন্সি আমরা দেখিনি, কিন্তু আমরা শুনেছি, সেই শোনা থেকে ছাত্র রাজনীতি করি। প্রিয় দাসমুন্সি উত্তর বাংলার লোক হয়ে সারা ভারতবর্ষের নেতা হয়েছেন, এবং তাতে আমি মনে করি না যে ভূগোল কোনো ইতিহাসকে বদলাতে পেরেছে। আপনারা শুনছেন, আমি আড্ডা মারছি সুপ্রিয়র সাথে। অসাধারণ বলেন সুপ্রিয়র সাথে আমরা আরো আড্ডা মারবো, তবে ছোট্ট একটা বিরতির পর। সেরাই যখন হাতের কাছে, অন্যটা কেনই বা কিনি। আজ বাঙালির ঘরে ঘরে একটাই নাম সুন্দরিনী, 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 সুন্দরিনী। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষ সেবা। এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া, রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 90077789। ফিরে এলাম বিরতির পর। আমরা আড্ডা দিচ্ছি সুপ্রিয় চন্দ্রর সাথে, একদম উদীয়মান প্রতিভাবান ছাত্রনেতা, অসাধারণ বক্তা। সুপ্রিয়, এখন এই মুহূর্তে যা অবস্থা, তাতে ছাত্র রাজনীতিতে করাটাকে একটু মানে মুশকিল হয়ে যাচ্ছে, কারণ ছাত্র সংসদের ভোট হচ্ছে না, কোথাও নির্বাচিত প্রতিনিধি নেই, একচ্ছত্র একচেটিয়া একদম কারবার চালাচ্ছ তোমরা। তো এটা কি গণতন্ত্রের পক্ষে খুব শুভ দিক বলে মনে হচ্ছে? না, শুভ দিক একবারেই নয়। আমি যারা আমাকে চেনেন বা আমার বক্তব্য শোনেন বা আমার মতামত অন্তত বিভিন্ন জায়গায় শুনেছেন, তারা সংবাদ মাধ্যমের একাধিক কর্মীরা এটা ক্রস চেক করতে পারেন। সবাই আমি আশা করি একমত হবেন যে আমি লুকিয়ে কথা বলি না। কারণ আমি তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে করি, যেমনটা আগের পর্বে বললাম, এবং মমতা বন্দ্যোপাধ্যায় থেকে আমি রাজনীতির যে 3টে ইম্পর্টেন্ট পার্ট নিয়েছি এবং সামনে থেকেও আমি মানে শিখেছি, তার অন্যতম একটা হচ্ছে যে আপোষহীনতা। মানে রাজনৈতিক ক্ষেত্রে আপনার প্রথম কাজ হচ্ছে আপনার মেক এ স্ট্যান্ড এন্ড মেক দ্যাট স্ট্যান্ড ইওর লাইফ। আপনি একটা স্ট্যান্ড নিতে হবে এবং স্ট্যান্ডটাকে আপনার শেষ পর্যন্ত বয়ে নিয়ে যেতে হবে। আপনি একে যা বলবেন 100তেও তাই বলবেন, এটা মানে এটাই রাজনীতির সার্থকতা। আপনি যদি প্রতি মুহূর্তে করেন নীতিশ কুমারের মতো, তাহলে সেই ক্ষেত্রে আপনি মুখ্যমন্ত্রী হতে বারবার হচ্ছেন, রাজনীতিবিদ হিসেবে আপনার ক্রেডিবিলিটি নষ্ট হচ্ছে। আমি বলবো যে নিশ্চিতভাবে এটা শুভ দিক নয়, এটা 1 নম্বর। কিন্তু চ্যালেঞ্জিং, দেখুন, শাসক হিসেবে, শাসক দলের ছাত্র সংগঠন হিসাবে ছাত্র রাজনীতি করা সবসময় চ্যালেঞ্জিং, এর মধ্যে কোনো দ্বিমত আছে বলে আমি মনে করি না।
তবে ছাত্র ভোট অবিলম্বে করার বিষয়ে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় বারবার করে তিনি ভাবনা চিন্তা চালাচ্ছেন, এবং আমি ব্যক্তিগতভাবে আপনাদের এটা দায়িত্ব নিয়ে বলতে পারি যে তৃণমূল ছাত্র পরিষদের এই মুহূর্তে যিনি রাজ্য সভাপতি ত্রিনাঙ্কুর ভট্টাচার্য, তিনিও এই বিষয়ে একান্তভাবে উৎসাহী। কারণ আমি এটা জানি বলে এই জন্যই বলছি যে আমিও একাধিক ডেপুটেশন দেওয়ার ক্ষেত্রে দিয়েছি, বা গত বছরেও দেওয়া হয়েছে, যে তৃণাঙ্কুর ভট্টাচার্য নিজে শিক্ষামন্ত্রী বা সরকারকে আমাদের দলের পক্ষ থেকে বারবার করে বলেছেন ছাত্র ভোটের জন্য আমরা রেডি আছি, বা ছাত্র ভোটে অবিলম্বে করানো। এখন মাঝখানে 2 বছর এটা ঠিক যে আমাদের অনিচ্ছা সত্ত্বেও বা কারোর ইচ্ছে অনিচ্ছে হাত ধারেনি, কিন্তু কোভিড ছিল, তারপর 2021-এ বিধানসভা নির্বাচন ছিল, ফলে বিভিন্ন ডামাডোলে মাঝখানে একটা সময়ের পর ছাত্র নির্বাচনটা হয়নি। এই না হওয়ার দায় তো নিশ্চিতভাবে আমাদের সকলের, কিন্তু এই ছাত্র নির্বাচন তাই বলে তৃণমূল কংগ্রেস বা তৃণমূল ছাত্র পরিষদ বা ছাত্র পরিষদের সভাপতি চান না, এই কথাটাও সর্বৈব মিথ্যে। আমি 100-তে 100 বার বলবো, ছাত্র নির্বাচন আমরা চাই, এবং ছাত্র নির্বাচন তৃণমূল ছাত্র পরিষদ চাই। কথাটা তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতিকে যদি আপনারা জিজ্ঞেস করেন, তিনি আমি আশা রাখি একই কথা বলবেন। কিন্তু সার্বিকভাবে এই বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে রাজ্য সরকার, এবং এই মুহূর্তে যারা ছাত্র সংগঠনে আমরা রয়েছি, আমাদের তো কেউ সরকারের পার্ট অ্যান্ড পার্সেল নয়, ফলে ছাত্র সংগঠনের নির্দিষ্ট দিনক্ষণ তারিখ পক্ষ সেটা সরকার দিতে পারবে। আমরা বারবার করে বলছি যে সরকারকে যে এই বিষয়ে দ্রুত একটা সিদ্ধান্ত নিয়ে তারিখ ঘোষণা করে দেওয়া হোক। তৃণমূল ছাত্র পরিষদ আমি মনে করি সব রকম ভাবে তৈরি। উত্তরটা ডিপ্লোম্যাটিক হয়ে গেল না? কারণ তুমি বলছো ছাত্র পরিষদের কোনো দায় নেই, দায় হচ্ছে সরকারের, সেই সরকারের সমর্থক আবার ছাত্র পরিষদ। তো সরকারের যে দায়, সে দায়ের অংশ কি ছাত্র পরিষদের গায়ে এসে পড়ে না? না, এখানে একটু বিষয়টা আমি যেটা বলতে চাইলাম হয়তো আমি ব্যর্থ হলাম বোঝাতে, তাই আমি আবারও চেষ্টা করছি। না, তুমি সরকারকে আর সংগঠনকে আলাদা করছো। নিশ্চিতভাবে তো একেবারেই তাই, মেনে নিচ্ছি, কিন্তু তারপরেও বলো এই তোমার সংগঠনই সরকারের সমর্থক, আর তোমরাই সরকারকে রাজি করতে পারছো না, মানে করাতে পারছো না। না, পশ্চিমবঙ্গ সরকার তো বা মমতাদির পরিচালিত সরকার ওয়ান এজেন্ডা গভর্নমেন্ট নয়। এটার এমন কোন মানে শুধুমাত্র ছাত্র ভোট কবে হবে এই এজেন্ডায় তো পশ্চিমবঙ্গ সরকার চলে না। পশ্চিমবঙ্গ সরকার মানে লক্ষ্মীর ভান্ডার, পশ্চিমবঙ্গ সরকার মানে স্বাস্থ্য সাথী, কন্যাশ্রী, পশ্চিমবঙ্গ সরকার মানে মমতাদির আন্দোলন, পশ্চিমবঙ্গ সরকার মানে এনআরসি বিরোধী আন্দোলন, পশ্চিমবঙ্গ সরকার মানে এখানটায় মানে বিভাজনের বিরুদ্ধে বা গালাগালের বিরুদ্ধে প্রস্তাবিত প্রস্তাব পাশ হওয়া প্রস্তাব বিধানসভায়। ফলে পশ্চিমবঙ্গ সরকার মানে একঝাঁক উন্নয়ন, পশ্চিমবঙ্গ সরকার মানে মমতাদির ভাবনা চিন্তা, মমতাদির একাধিক প্রকল্প। ফলে নিশ্চিতভাবে তৃণমূল ছাত্র পরিষদ একটা ছাত্র সংগঠন হয়ে, বাংলার শুভবুদ্ধি সম্পন্ন ছাত্রদের সংগঠন হয়ে এই সরকারের সমর্থক হবে, এর মধ্যে কোনো ভুল নেই। কিন্তু ছাত্র সংগঠন ছাত্রদের দাবি দাওয়া নিয়ে আমরা চাই যে গণতান্ত্রিকভাবে বিশ্ববিদ্যালয়গুলোতে, কলেজে, আমি অন্তত ব্যক্তিগতভাবে তো চাই যে ছাত্র ভোট হোক, কিন্তু এই ছাত্র ভোট কবে হবে এটা যদি আমার টুটি চিপে কেউ জিজ্ঞাসা করে, সেই জিজ্ঞাসার নির্দিষ্ট উত্তর আমি দেওয়ার জন্য আনসারেবল অথরিটি নই। তার কারণ এটার একমাত্র উত্তর দিতে পারে পশ্চিমবঙ্গ সরকার, শিক্ষা দপ্তর বা পশ্চিমবঙ্গ সরকারের যারা দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা রয়েছে। ফলে সেই জায়গায় আমরা চাপ সৃষ্টি করতে পারি বা আমরা আমাদের দাবিটা জানাতে পারি। সেই দাবিটা জানানো হিসেবে আমি বললাম যে একাধিক দাবিপত্র, আমি দায়িত্ব নিয়ে বলছি, একাধিক দাবিপত্র পশ্চিমবঙ্গ তৃণমূল ছাত্র পরিষদের তরফে তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যের নেতৃত্বে ইতিমধ্যেই আমরা একবার নয় বারবার করে দিয়েছি। পশ্চিমবঙ্গ সরকার যেভাবে ভোট চাইবে, যেভাবে ভোটের আয়োজন করবে, তৃণমূল ছাত্র পরিষদ সব রকম ভাবে তৈরি আছে। উত্তরটা হয়তো অনেকেই সন্তুষ্ট করবে না, আমাকেও করেনি, আমি আর পাল্টা প্রশ্নে যাচ্ছি না সুপ্রিয়। তবে একটা জিনিস জানতে ইচ্ছে করছে, এখন ভারতের কাছে মানে ভারতবর্ষের কাছে সবচেয়ে বড় থ্রেট হচ্ছে সাম্প্রদায়িকতা, এর মধ্যে কোনো সন্দেহ নেই, দল মত নির্বিশেষে সকলেই এটা মানেন। এই সাম্প্রদায়িকতা বিরোধী ইন্ডিয়া জোট, সেই জোটে আসন সমঝোতা করছে না তোমার দলের বোমারতুমির জন্য নাকি আসন সমঝোতা হচ্ছে না, এমনটাই অভিযোগ করছে জোট শরিক অধীর চৌধুরী। কি বলবেন? ইন্ডিয়া জোট, প্রথম কথা হচ্ছে এই বিষয়টা নিয়ে বলার জন্য আমি খুব একটা অ্যাপ্রোপ্রিয়েট পার্সন আমি নিজেকে মনে করি না। কারণ কিছু লোক আছেন, আমিও দেখেছি, আমাদের দলেও আছেন, বাইরেও আছেন, যারা মনে করেন যে ব্রাজিল থেকে বলিভিয়া সবটা নিয়ে তারা কথা বলতে পারে। আমি সেই গোত্রভুক্ত নই, এটা আমার দুর্ভাগ্য যে আমি সব বিষয়ে কথা বলি না, বা সব বিষয়ে কথা বলার মতো পারঙ্গম আমার শিক্ষা দীক্ষা নেই, বুদ্ধি শুদ্ধি এখনো অব্দি নেই। চেষ্টা করছি এই পড়াশোনা বাড়ানোর বা চর্চা বাড়ানোর। তো লোকসভা নির্বাচন যে প্রেক্ষিতে হয়, বা অনেকে আসনও বলে দেন, আমি দেখেছি অনেক ক্ষেত্রে আড্ডার মেজাজে, তোমাকে ফ্র্যাঙ্কলি বলছি যে কেরালে কে কত পাবে, মণিপুরে কে কত পাবে, সব বাড়িতে বসে সব বলে দিচ্ছে। মানে মিডিয়ার কাজটা আলাদা, মিডিয়া কিন্তু সার্ভে করে, দায়িত্বশীল মিডিয়া সেটা কাজ করে। কিন্তু কিছু লোক মানে সেই রাজনীতি যারা পদে আছে, হয়তো কোনো জেলার কি রাজ্যের কোনো জেলা এসসি এসটি ওবিসি কি
আমাদের মাইনরিটি, কি আমাদের মহিলা, কি যুব, কি ছাত্র, কি মাদার কোনো একটা পদে আছেন, এবং তিনি মোটামুটি একটা বিশেষজ্ঞের ভূমিকা, কুরুক্ষেত্রের কৃষ্ণের ভূমিকা অবতীর্ণ হন। তো আমি বলছি যে সেই প্রতিভাবান বা সেই প্রতিভা আমার নেই, কিন্তু তারপরে যদি আমাকে প্রশ্নটা করা হয়, আমি আমার রাজ্যের প্রেক্ষিতে বলবো, কারণ আমি বাইরের রাজ্যে, আমি ত্রিপুরা একবার দল দায়িত্ব দিয়েছিল, আমি গেছিলাম, বাইরে আমি কোথাও ঘুরতেও যাইনি, আমি এখানে হয় পড়াশোনা করি, নাহলে সিরিয়াসলি রাজনীতিটা করি। সেই জায়গা থেকে বলছি, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস, মমতাদির যে আমি শুনেছি, মিডিয়ায় পড়েছি 2-3টে আসন কংগ্রেসকে একটা সময় দিতে চেয়েছিলেন বলে আমি মিডিয়ায় পড়েছি, মমতাদির ব্যাপারেও সাথে এই কথা হয়নি, কংগ্রেসের কেউ আমাকে ফোন করে বলেনি। সেই মিডিয়া পড়ার আমি কাগজের সূত্র দেবো বলছি, যদি এটা হয়ে থাকে সেটাও মমতা বন্দ্যোপাধ্যায়ের বদান্যতা। কংগ্রেস বুক ঠুকে বলুক তো, কংগ্রেসের এতগুলো মুখপাত্র আছে, আমি কাউকে অসম্মান না করে বলছি, 12-13 জন তো রয়েছে, আমার ফেসবুকেও অনেকে আছে, তারা যদি শুনে থাকেন তারা উত্তরটা দিন। কোন আসনগুলো মনে করে কংগ্রেস যে 2টো আসনের বেশি, কংগ্রেস কোন আসনটা জিততে পারবে? অন্তত জামানত রাখতে পারবে, 10টা আসন কংগ্রেস বলতে পারবে না, বলতে পারবে। আমাদের সমীক্ষা অনুযায়ী একটা তথ্য দিই, আমাদের সমীক্ষা অনুযায়ী কংগ্রেস এই মুহূর্তে একটি আসনেও জেতার অবস্থায় নেই, এমনকি বহরমপুরও জেতার অবস্থায় নেই। সেখানে 8টা বা 10টা আসন দাবি করাটা অনেক দাবি মনে হচ্ছে। এটা কি মমতা বন্দ্যোপাধ্যায়কে চাপে রাখার কৌশল? কিছুই কৌশল নয়, কংগ্রেসের এটা দাদাগিরির একটা মনোভাব, এটা কোনো কৌশল। কংগ্রেসের কাছে যদি ন্যূনতম 1-2টো কৌশল থাকতো, তাহলে কংগ্রেস মানে কংগ্রেসের লোকসভা দলের নেতা অধীর চৌধুরী সারাদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে নামে গালাগাল করতেন না। আমি বলছি কংগ্রেস আমেথিতে হেরে যায়, এই কংগ্রেস বাংলার দিকে হাত বাড়ালো, এদের লজ্জা। মানে রাজনৈতিক পড়াশুনো বা রাজনৈতিক দল হিসাবে একটা দল কত দৈন্য দশায় গেলে, সে আমেথি কেন্দ্রে হারার পর, ঐতিহ্যবাহী আমেথি কেন্দ্রে হারার পর কংগ্রেস বলে যে বাংলায় 12টা আসন দিতে হবে, 10টা আসন দিতে হবে, আর আমেথি আসনটা হেরে যাবে, আর এখানে 10টা আসন 12টা আসন হেরে গেলে বিজেপির কাছে লড়াইটা আরো পিছিয়ে যাবে। একা কংগ্রেসের অপদার্থতার জন্য, আমি দায়িত্ব নিয়ে বলছি, একা কংগ্রেসের অপদার্থতা, সিদ্ধান্তহীনতা এবং এই দাদাগিরি, বসিস্ট অ্যাটিটিউড, এই দাদাগিরির মনোভাবের জন্য 2014-2019 বিপর্যয় ঘটেছে। 2014-2019 বিপর্যয় যত না বিজেপির সাফল্য, আমি আমার বিশ্বাস, অভিজ্ঞতা, উপলব্ধি, পড়াশোনা থেকে বলছি, 2014-2019 নির্বাচনের ফলাফল যতটা না বিজেপির সাফল্য, তার চেয়ে কয়েক গুণ বেশি কংগ্রেসের শুধুমাত্র ব্যর্থতা। কংগ্রেস রাজনৈতিক দল হিসেবে একটা অপদার্থ দলে পরিণত হয়েছে, এবং ভারতের মানুষ এই মুহূর্তে কংগ্রেসকে বিশ্বাস করে না যে সে জিততে পারে। এবার কংগ্রেসকে জিতে, আমি আশাবাদী নই এ কথা বলছি না, কংগ্রেসকে জিতেই বিশ্বাসটা ফেরাতে হবে। শুধুমাত্র কথা বলে, ডায়লগ মেরে, বিরিয়ানিকে মমতাদির পাশে বসে মমতাদির সাথে ছবি তুলে, এই বা নীতিশ কুমার, লালু প্রসাদ যাদবকে গালাগাল দিয়ে এই সমস্যার সমাধান করতে পারবে না। তোমাকে জিততে হবে, এবং এখানে একমাত্র সলিউশন হচ্ছে উইনিং। যদি জেতে, তাহলে তার থেকে বড় উত্তর আর কিছু হতে পারে না। কিন্তু সেটা বাংলায়, এখন বাংলায় বিজেপিকে হারানোর জন্য তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায় এরাই যথেষ্ট, সেটা 2021 প্রমাণিত। কংগ্রেস যেখানে এখনো প্রমাণ করতে পারে, সেইগুলো জায়গাগুলো প্রমাণ করুক। না, এ তো রাজনীতির কথা গেল, রাজনীতির সাথে সম্পৃক্ত আরেকটা প্রশ্ন খুব ইচ্ছে করছে তোমাকে করার জন্য। এই যে নতুন ছেলে মেয়েরা রাজনীতিতে আসছে, নতুন ছেলে সব দলেই আসছে কম বেশি, তোমার দলে আসার প্রবণতা বেশি কারণ তোমরা শাসক দল, সেই কারণে বেশি। এখান থেকে অনেক ভালো ছেলে মেয়ে উঠে আসছে নেতৃত্ব দেওয়ার মতন, কিন্তু অভিযোগ হচ্ছে, মানে তোমার দলের লোকেরাই সোশ্যাল মিডিয়াতে অভিযোগ করেন, তাদেরকে সেভাবে দল ব্যবহারও করছে না, গুরুত্বও দিচ্ছে না। ব্যতিক্রম তোমরা, তোমাদের বাইরে নতুন করে কাউকে জেলা থেকে মানে গুরুত্ব দিয়ে তুলে আনার প্রচেষ্টাটা খানিকটা কি স্তীমিত হয়ে গেছে? আমি তা মনে করি না। একাধিক ক্ষেত্রে একাধিক কমিটি দল বিভিন্ন ভাবে কাজে লাগায়। আমি যখন কলকাতায় এসেছিলাম, তখন আমার কলকাতায় নির্দিষ্ট কোনো বাসস্থান ছিল না, এবং অত্যন্ত স্বস্তির সঙ্গে বলছি, আজও আমার কলকাতায় নির্দিষ্ট কোনো বাসস্থান নেই। এটা আমার দুঃখের কথাও নয়, সুখের কথাও নয়। ফলে স্বাভাবিকভাবে আমি কলকাতায় এসেছি, এসেই যে আমি পরিচয় পেয়েছি, তুমি আমাকে ইন্টারভিউর জন্য ডেকেছো, এমন তো নয়। আমি মনে করি, আমার ব্যক্তিগত যদি কথা বলি, যে নতুন প্রজন্মের আমার ভাই বোন বা নতুন প্রজন্মের যারা বন্ধু, সতীর্থ, সহযোদ্ধা, তাদেরকে আমি বলবো যে পলিটিক্সে 2টো পি খুব ইম্পর্টেন্ট। এটা আমার অভিজ্ঞতা, এটা আমি কোনো বাণী নয়, বা আমি ভারতবর্ষের উপরাষ্ট্রপতি পদে কালকে শপথ নেব না, কিন্তু তারপরেও আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, এক হচ্ছে তোমার পেশেন্স, আরেকটা পি হচ্ছে তোমার পারফরমেন্স। তোমাকে 2টো কনস্ট্যান্টলি চালাতে হবে। ধৈর্যটাও ইম্পর্টেন্ট। আমি একদিন পলিটিক্সে এসে, কারণ তুমি এই ফিল্ডটায় আসার আগে যেটা, এবং এটা আমি, আমার অনেক বন্ধু অন্য অনেক বিটে কাজ করছে, ভালোভাবে কাজ করছে, স্ট্রাগল করছে, সেই বিটগুলোতে এগুলো, মানে মিডিয়া হোক, ফিল্ম হোক, একাধিক বিটে ওই একই সত্য প্রযোজ্য, যে তুমি একদিন এসেই তুমি তার পরের দিন ওয়ান ফাইন মর্নিং তুমি স্টার হয়ে যাবে, কি তুমি একটা সাফল্য পাবে, প্রতিষ্ঠা পাবে, এমনটা হবে না। এবং হবে নাটাই নিশ্চিত, যদি না তোমার কোনো
পারিবারিক ঐতিহ্য বা কোনো একটা পোশাক বা কোনো একটা তোমার যেটাকে আমরা বিভিন্ন ভাবে বিভিন্ন সময় বলে থাকি সেটা থাকে। এছাড়া তুমি যদি সিঁড়ি বেয়ে উঠতে উঠতে সিঁড়ি বেয়ে উঠতে উঠতে একটা জায়গা অব্দি পৌঁছানোর চেষ্টা করো, সেক্ষেত্রে তোমাকে প্রতিটা সিঁড়ি পাওয়ার যে মানে সিঁড়ি পেরোনোর যে তোমার যে পরিশ্রম, সেই পরিশ্রম করার ধৈর্য তোমার কাছে রাখতে হবে, এবং পরিশ্রম করার তোমার পারফরমেন্স অর্থাৎ শক্তি, এই দুটোই ধৈর্য এবং শক্তি অর্থাৎ পেশেন্স আর পারফরমেন্স, এই দুটোই যদি তুমি কনস্ট্যান্টলি রাখতে পারো এবং তোমার পরিকল্পনা আরেকটা পি মানে প্ল্যানিং সেটা যদি ঠিক থাকে, আমি মনে করি এটা জ্যোতিষীর মতো শোনাতে লাগলেও আসলে এটাই রাজনীতির সত্যি, যে এর ব্যতিক্রম রাজনীতি হতে পারে না। তোমাকে এই বিটে থাকতে হবে, ময়দানে থাকতে হবে, ক্রিজে থাকতে হবে, কুইট করা চলবে না, আর তোমাকে পারফরমেন্স করে যেতে হবে তোমার মতো করে, তোমার ক্যাপাসিটি অনুযায়ী। তাহলে আমি মনে করি যে মমতা বন্দ্যোপাধ্যায় যেরকম নেত্রী, তৃণমূল কংগ্রেস যেরকম দল, নিশ্চিতভাবে একদিনে না হোক একদিন প্রত্যেকের অন্তত যারা এই ফর্মুলা ওয়াইজ এই মানসিকতা নিয়ে যারা লড়বে তারা প্রত্যেকে জিতবে, প্রত্যেককে দল কাজে লাগাবে, এটা আমার বিশ্বাস। আমি এই প্রশ্নটা করলাম কেন, আমাদের কাছে প্রচুর মানুষ জানতে চান নতুন রাজনীতিতে যারা আসতে চাইছেন তারা কি করবেন, অনেকটা দিশাহীন ভাবে তারা চলছেন, অনেকেই হয়তো এমন কোন নেতৃত্বের হাতে পড়ে যাচ্ছেন, খপ্পরে পড়ে যাচ্ছেন যেখান থেকে তাদের আশাভঙ্গ হচ্ছে। সুপ্রিয় খুব অত্যন্ত প্রাঞ্জল ভাষায়, একদম সাদামাটা ভাষায় বোঝালেন যে কিভাবে রাজনীতি করতে হয়, শুরুটা করতে হয়। আমরা ওর সাথে আরো কথা বলবো, তবে কয়েকটা ব্যক্তিগত প্রশ্ন করে নিই। ব্যক্তিগত প্রশ্ন মানে ভবিষ্যতে কি ধরনের প্রফেশনে যাওয়ার ইচ্ছে? আমি তো একাডেমিক্স এর ছিল, আমি চেষ্টা করবো একাডেমিক্সেই থাকবার, এবং নিশ্চিতভাবে আমার তো মাস্টার্স কমপ্লিট হয়েছে 23-এ, আমি গ্রাজুয়েশন করেছি 21-এ কমপ্লিট করেছি। এখন পিএইচডি করবার ইচ্ছে আছে, এখন পিএইচডি প্রপোজাল চেষ্টা করছি লেখার, এবং যেখানে এনরোলমেন্ট হবে সেখান থেকে পিএইচডিটা করার, এবং পরবর্তীতে কলেজ বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার আমার ইচ্ছে আছে, এখন বাকিটা দেখা যাবে। তো নিজেকে ফোকাসড রাখো কি করে? এই রাজনীতি, তারপরে মাঠে ময়দানে দৌড়ানো, পড়াশুনো করা, পারিবারিক দায়িত্ব পালন করা, নিজেকে এত ফোকাসড রাখো কি করে? নিজেকে ভাগ করে দিয়ে, অর্থাৎ আমি যখন আমার পরিবারের মানে আমি ফুল টাইম একজন পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট, কিন্তু একই সঙ্গে আমি ফুল টাইম তো কারো না কারো সন্তান, ফলে এই দুটো সত্তা আলাদা। আমি মানুষটা এক, কিন্তু সত্তাটা আলাদা জন্য যদি তুমি টাইম ম্যানেজ, এখন দেখো এই সময়টাই মাল্টিটাস্কিং এর যুগ। আমরা তো মনে করি যে আগে একটা সময় সিনিয়রদের আমরা শুনতাম যে বলতো যে আমি এই করি, কিন্তু এখন এটা নিয়ে গর্ব বা আলাদা করে কাউকে স্পেশাল মনে হয় না। কারণ আমার যে বন্ধু কর্পোরেটে আছে, যে বন্ধু হোটেল ম্যানেজমেন্টে আছে, সে অনেক বেশি মাল্টিটাস্কিং করছে, হয়তো কেউ ওয়ার্ক ফ্রম হোম করছে, সে একটা কোম্পানির ওয়ার্ক ফ্রম হোম, সেখান থেকে একটা স্প্রেডশিট ডাটা শিট তৈরি করে দিচ্ছে, আবার ফোনে অন্য কাউকে একটা ইনস্ট্রাকশন দিচ্ছে, আবার হয়তো তার বান্ধবী বা বন্ধু একটা মেসেজ করে, মাল্টিটাস্কিং এর যুগ। ফলে সেই জায়গা থেকে তুমি তোমার ম্যানেজমেন্ট স্কিল তোমাকে করতে হবে, এবং সেই জায়গা থেকে আমি কিভাবে অসুবিধা একদম হয় না যে তা নয়। কারণ 2021-এ আমার মনে আছে যে যখন বিধানসভা নির্বাচন পুরোদমে চলছে, তখন আমার একটা সেমিস্টারের এক্সাম ছিল, এবং আমি তো লাকি, আমি এখন অনেককে মজা করে বলি যে দুটো সেমিস্টার আমার ক্ষেত্রে কি হয়েছে, কোভিড এর জন্য আমার অনলাইন হয়েছে, তো সেই জন্য প্রচারে আরেকটু জোরদার করে করতে পেরেছি, নাহলে ওই সময়টায় আমি আমার সতীর্থ অনেকের মতো করতে পারতাম না, একটু পিছিয়ে করতে হতো। তো যাই হোক, অসুবিধা হয় না যে তা নয়, তবে তুমি যখন তোমার প্রথাগত পড়াশোনার বাইরে কিছুর সঙ্গে যুক্ত, তখন তোমাকে এক্সট্রা এফোর্ট তো দিতেই হবে, সেই এক্সট্রা এফোর্ট দেওয়ার মানসিকতা রাখতে হবে। তোমার বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়া পোস্টে মান অভিমান আমরা দেখতে পাই, এত আবেগ কন্ট্রোল করো কি করে? বয়সটা কম, আবেগ প্রবণ, তাই মাঝে মধ্যে আবেগের বশে কিছু করে ফেলি। তবে রিগ্রেট হয় এর জন্য? রিগ্রেট হয় না, কারণ আমি মানে এই কথাটা আমি নাম বলছি না, অনেক সিনিয়র নেতৃত্বের সঙ্গে আলোচনা হয়েছে, তো নেতৃত্ব শুধু না, মানে সিনিয়র অনেক অভিভাবক যারা হয়তো রাজনীতিতে নেই, তারা তাদের সঙ্গেও আলোচনা, বা তারা আমাকে বকেছেন, বলেছেন, শাসন করেছেন, তাদের অধিকার থেকে করেছেন, কিন্তু তারাও একাধিক ক্ষেত্রে এটা বলেছেন যে এটা খারাপ কিছু নয়। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়, আমি যাকে বললাম, যাকে দেখে রাজনীতিতে এসেছি করেছি, আমি তো ব্যক্তিগতভাবে বিশ্বাস করি এবং এটা ফিল করি, আমি অনুভব করি যে মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত একজন, যারা কাছ থেকে চেনেন তোমরা তো একদম জানো যে মমতাদি নিজে অত্যন্ত আবেগপ্রবণ মানুষ ব্যক্তিগত স্তরে, ফলে আবেগ প্রবণতার সঙ্গে যে সিদ্ধান্তহীনতার কোনো যোগাযোগ রয়েছে এটা আমি বিশ্বাস করি না। কিন্তু আমার বয়সটা কম, নিশ্চিতভাবে কিছু আবেগের জন্য হয়তো কিছু কিছু সময় কিছু কিছু বলে ফেলি, হয়তো পেশাদার রাজনীতিবিদ হতে হলে সেই জায়গাটা একটু ব্যালেন্স করতে হবে, একটু কমাতে হবে, এটা আমি অনুভবও করি, চেষ্টা করবো আরো। আপনারা একদম নির্ভেজাল আড্ডা দেখলেন, শুনলেন সুপ্রিয় চন্দ্রর সাথে। এই মুহূর্তে পশ্চিমবাংলার ছাত্র রাজনীতিতে যে দু একজনের নাম প্রথমেই করতে হয়, সুপ্রিয় চন্দ্র তাদের মধ্যে অন্যতম। আমরা আজকের আড্ডা এখানেই শেষ করব। সুপ্রিয়কে আমাদের চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি। সকলে ভালো থাকবেন, নমস্কার।